নমস্কার, আমি উর্না। শুরু করছি প্যারালাল ঝলক। ডিজিটাল মিডিয়ায় এই প্রথম আপনারা দেখছেন বাংলায় খেলার বুলেটিন। 25শে ডিসেম্বর বড়দিন, 31শে ডিসেম্বর বর্ষ শেষ ও 1 জানুয়ারি নতুন বছরের শুরু। এই 3 দিন বন্ধ থাকবে প্যারালাল ঝলক। সকল দর্শককে আমাদের প্রীতি ও শুভেচ্ছা। আইএসএল থেকে আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় সব খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। ইস্টবেঙ্গল বনাম হায়দ্রাবাদ ম্যাচেও রেফারিং বিতর্ক তুঙ্গে। প্রথমার্ধে বক্সের ভিতর ক্লেটন সিলভাকে বিশ্রীভাবে ফাউল করে ফেলে দেন হায়দ্রাবাদ গোলরক্ষক, কিন্তু রেফারি পেনাল্টি কিংবা লাল কার্ড কোনো কিছুই দেননি। এরপর থেকেই বিতর্ক তুঙ্গে। ফের একবার রেফারিং নিয়ে কমিটির কাছে অভিযোগ জানানো হলো ইস্টবেঙ্গলের তরফে। হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচ শেষ হওয়ার পরই রেফারি কমিটির কাছে চিঠি দিয়ে অভিযোগ জানানো হয়েছে লাল হলুদ ম্যানেজমেন্টের তরফে। শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার। হায়দ্রাবাদের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে ইস্টবেঙ্গল। তবে এর থেকেও এই ম্যাচের সবচেয়ে বেশি বিতর্ক হচ্ছে ম্যাচের রেফারিং নিয়ে। ক্লেটনের সঙ্গে হওয়া সেই ঘটনা দেখে আতঙ্কিত হয়ে পড়েছিলেন ডগলাস। জুনিয়রের স্মৃতি যেন ফিরে এসেছিল ডগলাসের মনে। একই সঙ্গে ম্যাচের রেফারিং নিয়েও একরাশ ক্ষোভ উগরে দিলেন তিনি। এছাড়াও ডগলাস মনে করেন, এমন ঘটনা যদি অন্য কোনো দেশে হতো তবে সেই গোলরক্ষক রেড কার্ড তো দেখতেনই, একই সঙ্গে অন্তত 10 ম্যাচের জন্য নির্বাসিতও হতেন। My body started trembling because, I have faced the same situation 2004 when East Bengal, I have one Brazilian player. It's called Junior. He has been killed in Indian football. At least near the situation was similar like yesterday, But yesterday, by God's grace, the feet of the goalkeeper didn't hit Clayton in a little bit lower part or a little bit higher part. Otherwise, he has been killed. He didn't give the penalty. We don't know because it is a basic. Okay, we have to go and say what? Well, we don't have VAR introduced in Indian football yet. But sorry. But for that particular situation, we don't need any. হায়দ্রাবাদ টেবিলের একেবারে নিচের দিকের দল, সেই দলের বিরুদ্ধে 3 পয়েন্ট আসবে, এই ব্যাপারে প্রবল আশাবাদী ছিলেন ইস্টবেঙ্গল কোচ, ফুটবলার থেকে সমর্থকরা। কিন্তু সেই হায়দ্রাবাদের কাছে হোঁচট খেতে হলো। নিশ্চিত 3 পয়েন্ট হাতছাড়া করে এলো মাত্র 1 পয়েন্ট, এবং এর ফলে সুপার 6-এর পথে এগোতে বড় ধাক্কা খেল ইস্টবেঙ্গল। স্বভাবতই বেশ হতাশ লাল হলুদ। ব্যতিক্রম একজন, অস্কার ব্রুজো। তিনি হতাশ নন, বরং ইতিবাচক। অ্যাওয়ে ম্যাচ থেকে অন্তত 1 পয়েন্ট এসেছে, এটাকেই গুরুত্ব দিচ্ছেন অস্কার ব্রুজো। As far as we keep collecting points, especially in an away game, we cannot regret. It's true that today the feeling of all of us is that we let 2 points go. But it's an away game. We are coming in a very good sequence of games and collecting points. মরশুমের শুরু থেকে হারতে হারতে একেবারে তলানিতে পৌঁছে গেছিল ইস্টবেঙ্গল। তারপরেই কোচ বদল, কুয়াদ্রাতের জায়গায় এলেন অস্কার ব্রুজো। ইস্টবেঙ্গলও অনেকটা ঘুরে দাঁড়ালো, দলকে জয়ের পথে ফিরিয়ে আনেন অস্কার ব্রুজো। এখন দল অনেক আত্মবিশ্বাসী, ভালো ফুটবল খেলছে। যদিও শনিবার হায়দ্রাবাদের বিরুদ্ধে সেই ফুটবলটা খেলতে পারেনি লাল হলুদ ব্রিগেড, তবে অস্কার ব্রুজো একটা ম্যাচকে গুরুত্ব না দিয়ে দলের বদলে যাওয়াটাকে গুরুত্ব দিচ্ছেন। Because this team still has a lot of room for improvement. Thank you. মাধি দালালের পরিবর্তে বিদেশি ফুটবল নেওয়ার পথে সমস্যায় ইস্টবেঙ্গল। জানুয়ারি উইন্ডোতে নতুন বিদেশি নিতেই হবে, কিন্তু এখনও পর্যন্ত কোনো বিদেশি বাছা হয়নি লাল হলুদ ম্যানেজমেন্টের। খানিকটা আর্থিক কারণের জন্যই অপেক্ষাটা বাড়ছে। শোনা যাচ্ছে আগামী 5 কিংবা 6 জানুয়ারি ইমামির সঙ্গে বৈঠকে বসতে পারে ক্লাব কর্তারা। সেখানে নতুন উইন্ডোতে বিদেশি ফুটবলার নেওয়ার জন্য ইমামি কত টাকা দিতে পারবে তা নিয়ে আলোচনা হবে। এরপরই নতুন বিদেশি নেওয়ার পথে এগোবে লাল হলুদ শিবির। আপাতত মাধির জায়গায় নতুন কোন ফুটবলার নেওয়া হতে পারে তা নিয়ে কোনো সিদ্ধান্তই নিয়ে উঠতে পারেনি লাল হলুদ ম্যানেজমেন্ট। হায়দ্রাবাদের সন্তোষ ট্রফিতে বাংলার ম্যাচ দেখতে হাজির অস্কার ব্রুজো। হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে ম্যাচ খেলে রবিবার কলকাতায় ফিরল ইস্টবেঙ্গল। তবে দলের সঙ্গে ফেরেননি লাল হলুদ শিবিরের কোচ অস্কার ব্রুজো। দুপুরে ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকারকে সঙ্গে নিয়ে বাংলার ম্যাচ দেখতে চলে যান ইস্টবেঙ্গল কোচ। প্রধান উদ্দেশ্য ছিল যদি কোনো ভালো ফুটবলারকে চোখে পড়ে যায় এবং তাহলে তাকে রিজার্ভ দলের জন্য নেওয়া। দেবব্রত সরকারের সঙ্গেই রাতে শহরে ফিরেছেন তিনি।
3 বছর আগে বাংলা যখন শেষবার ফাইনালে উঠেছিল, সেই দলের এক ঝাঁক ফুটবলারকে সই করিয়েছিল ইস্টবেঙ্গল। এবারও সেই উদ্দেশ্যেই বাংলার ম্যাচ দেখতে যাওয়া দেবব্রত সরকার ও অস্কারের। অন্যদিকে দলের সঙ্গে ফেরেননি হিজাজি মাহের, মাঝে কয়েকদিনের ছুটি, দেশে ফিরে গিয়েছেন তিনি। শুধুমাত্র তিনিই নয়, নিউ ইয়ারের ছুটি কাটাতে বেশিরভাগ দেশীয় ফুটবলাররাও ফিরে গিয়েছেন তাদের বাড়িতে। আরও পিছল মাধি দালালের অস্ত্রোপচারের সময়। তার যেখানে চোট রয়েছে সেই জায়গা এখনও পর্যন্ত খানিকটা ফুলে রয়েছে। মুম্বাইয়ের চিকিৎসকের সঙ্গে কথাবার্তার পরই কলকাতায় ফিরে এসেছেন লাল হলুদ শিবিরের এই তারকা ফুটবলার। আগামী 5 কিংবা 6 জানুয়ারি ফের একবার মুম্বাইয়ে যাবেন তিনি। সেখানে তার নতুন করে পরীক্ষা হবে, এরপরই হয়তো অস্ত্রোপচারের দিন নির্ধারিত হবে। 2রা জানুয়ারি হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচে দলে ফিরতে চলেছেন গ্রেগ স্টুয়ার্ট। চোট থেকে ফিরে রবিবার প্রথম দলের সঙ্গে অনুশীলন করলেন স্টুয়ার্ট। যদিও অনুশীলনের শেষের দিকে সামান্য অস্বস্তি হওয়ায় অনুশীলন থেকে বেরিয়ে যান তিনি, তবে চোট আপাতত অনেকটাই সেরে গেছে। হায়দ্রাবাদ ম্যাচে প্রথম একাদশে যদি নাও থাকেন, তিনি যে খেলবেন ম্যাচে তার খেলার সম্ভাবনা প্রবল। মাঝমাঠে দিমিত্রি নেই, তাই স্টুয়ার্ট ফিরলে অনেকটাই চিন্তা কমবে মলিনার। স্টুয়ার্ট অনেকটা সেরে উঠলেও দিমিত্রির এই মুহূর্তে ফেরার সম্ভাবনা নেই। তার চোটের পরিস্থিতি একই রকম। রবিবার অনুশীলন করতে পারেননি, অফ ফর্ম কাটিয়ে সবে নিজের ছন্দ কিছুটা খুঁজে পাচ্ছিলেন তিনি। এই পরিস্থিতিতে তার চোট সমস্যায় ফেলে দিয়েছে তাকে, সমস্যায় ফেলে দিয়েছে মোহনবাগানকেও। পাঞ্জাব এফসিকে হারিয়ে রবিবার যুব ভারতীতে অনুশীলন শুরু মোহনবাগানের। ঘরের মাঠে প্রতিপক্ষ হায়দ্রাবাদ এফসি। এই ম্যাচে কার্ড সমস্যায় মোহনবাগান পাবে না আপুইয়াকে, কিন্তু মলিনার চিন্তা বাড়াবে তার চোট। রবিবার তিনি অনুশীলনে এলেও অনুশীলন করেননি, সময় কাটিয়েছেন মেডিকেল রুমে। অনুশীলন শেষ হওয়ার আগেই বেরিয়ে গেছেন তিনি, তবে তার চোট গুরুতর নয়। এক ম্যাচে বিশ্রাম পাওয়ার পর চোট অনেকটাই ঠিক হয়ে যাবে আশা করছেন কোচ হোসে মলিনা। 7 বছর পর সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি বাংলার সামনে। 3 বছর পর ফাইনালে উঠল তারা। চ্যাম্পিয়ন হওয়া আর বাংলার দূরত্ব শুধুমাত্র এখন একটা ম্যাচের। সার্ভিসেসকে 4-2 গোলে হারালো সঞ্জয় সেনের ছেলেরা। রবি হাঁসদার জোড়া গোলের পাশাপাশি একটি করে গোল করেছেন মনতোষ মাঝি ও নরহরি শ্রেষ্ঠা। সার্ভিসেস গত 11 বছরে 6বার চ্যাম্পিয়ন হয়েছে, সেটা কঠিন, কিন্তু তাদেরকে যদি আমরা প্রথম থেকে ধাক্কা দিই, সেই ধাক্কাটা সামলাতে পারবে কিনা, এবং একটা কাজে লেগে গেছে। এই যে প্রথম হাফে 3 গোল, এটা তো একটা ওদের কাছে বড় চ্যাম্পিয়ন। তারা তো আর মাঠে ঘুরে বেড়াতে আসেনি, তারা তো খেলতে এসছে। আমাদের ভুলভ্রান্তি হয়েছে, ঠিক আছে, এই ভুলভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে আর একটা ম্যাচ আছে। সন্তোষ ট্রফির ফাইনালে পৌঁছেছে বাংলা। 7 বছর পর ফের বাংলার সামনে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। শেষবার মৃদুল বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই চ্যাম্পিয়ন হয়েছিল বঙ্গ ব্রিগেড। এবারও বাংলার সাফল্য দেখতে চান তিনি। প্রাক্তন বাংলা কোচ রঞ্জন ভট্টাচার্যও সঞ্জয় সেনের বাংলাকে নিয়ে আশাবাদী। বেঙ্গল, আমি এর আগেও বারবার বলেছি যে এই বছরে যে বেঙ্গল টিম, সেটা যথেষ্ট ব্যালেন্স টিম। হ্যাঁ, এবং কি বলে, ছেলেরা যদি ঠিক করে খেলতে পারে তো চ্যাম্পিয়ন না হওয়ার কোনো কারণ নেই। এটা আমি টুর্নামেন্ট জাস্ট যখন প্রথম রাউন্ডটা খেলেছি, কয়েকটা ম্যাচ দেখার পরেই আমি বলেছি যে এবছর চ্যাম্পিয়ন না হলে একটা ব্যাড লাক বলতে হবে যে আমাদের এবারটা সম্ভব। এত ভালো টিম বেশ কয়েক বছর পরে আমি বলছি, আমি বলেওছিলাম যে কি বলে, আমি বলুন এবং বিশুদা এবং রঞ্জন চৌধুরী যারাই কোচিং আমরা করেছি পরপর, তো সেখানে এই বছরের টিমটা অনেক বেশি ব্যালেন্স। কেননা আমি একটা এক্সাম্পল এটাও দিয়েছিলাম যে বাসু তখন 6খানা প্রিমিয়ার ডিভিশনে ম্যাচ খেলে সন্তোষ ট্রফি খেলেছিল। এখন বাসুর ঝুলিতে সেই ম্যাচের সংখ্যা অনেক বেশি, ও ম্যাচে ওরা গেছে, কি নরহরি বলুন, কি রবি হাঁসদা বলুন। যার ফলে কি বলে, এই অ্যাডভান্টেজটা বাংলা এবং সঞ্জয় দা দারুণ ভাবে ক্যাপিটালাইজ করছে। সঞ্জয় দা অনেক বড় কোচ, তো এটাও বলেছি আমি যে সঞ্জয় দার মানে পারফরমেন্স গ্রাফ এবং কি বলে তার যে অ্যাচিভমেন্ট মানে বলার অপেক্ষা রাখে না। সেহেতু সঞ্জয়দার মতোই এগোচ্ছে, এটুকু আমি বলতে পারি। সঞ্জয়দা মানেই চ্যাম্পিয়ন, বহু চ্যাম্পিয়ন করেছে বহু ক্ষেত্রে। তো আমি দেখতে পাচ্ছি যে সবকিছু ঠিকঠাক চললে বাংলা ট্রফিটা। দেখো, আমি চ্যাম্পিয়ন হওয়ার পরের বছর আমাকে বাদ দেওয়া হয়েছিল, কিন্তু মানে বাদ দেওয়া হয়েছিল কি কারণ আমি জানি না। তবে আমি তারপর থেকে কিন্তু প্রতি বছরই আমি চেয়েছি একজন বাঙালি হিসেবে এবং একজন ফুটবলের লোক হিসেবে আমি বারবার চেয়েছি যেন আমি কোচ না থাকি না কি বাংলা যেন চ্যাম্পিয়ন হয়। এটা প্রতিবারই চেয়েছি। দুঃখের বিষয়ে চ্যাম্পিয়ন হতে পারিনি, কারণ বাঙালি হিসেবে বাংলা চ্যাম্পিয়ন হলে আমি গর্ব অনুভব করব। এবছরও অনেকেই আমাকে প্রশ্ন করেছে এবং আমি বলবো যে এবছরের টিমটা ভালো হয়েছে এবং সত্যি কথা বলতে গেলে যদি টিম চ্যাম্পিয়ন হয় আমি গর্ব অনুভব করবো। বাঙালি হিসেবে আমার গর্বের জায়গা হচ্ছে বাংলা, ভারতবর্ষের মাটিতে ফুটবলে বাংলার আধিপত্য প্রতিষ্ঠিত হলে সেটা আমার গর্বের ব্যাপার বাঙালি হিসেবে। সুতরাং আমি চাইবো সবসময় বাংলা আজকের ফাইনাল
ফাইনালে উঠেছে, ভালো কথা। আরো ভালো কথা হবে যদি সেই খরাকে কাটিয়ে বাংলা চ্যাম্পিয়ন হতে পারে। আমার শুভেচ্ছা এই দলের প্রতি সবসময়। ফুটবল থেকে অবসর নেওয়ার পর বেশিরভাগ ফুটবলাররা কোচিং কিংবা ফুটবলের সঙ্গেই যুক্ত থাকেন, কিন্তু এক্ষেত্রে সম্পূর্ণ অন্য পথে হেঁটেছেন প্রাক্তন লিভারপুল তারকা জিব্রেল সিসে। লিভারপুলের হয়ে ৭৯ ম্যাচে ২৪টি গোল রয়েছে তাঁর ঝুলিতে। এমনকি ফ্রান্সের হয়ে ২০০২ এবং ২০১০ বিশ্বকাপ দলেও ছিলেন তিনি। সব মিলিয়ে নিজের ফুটবল কেরিয়ারে ৬১০ ম্যাচে ২৭১টি গোল করেছেন এই ফরাসি স্ট্রাইকার। ২০১৮ সালে ফুটবল থেকে অবসর নেয়ার পর বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানে ডিজে হিসেবে মিউজিক বাজিয়ে বিনোদনই এখন তাঁর জীবন। বিখ্যাত আমেরিকান গায়িকা মারিয়া ক্যারের অনুষ্ঠানে তিনি ডিজের কাজ করেছেন। শুধু মিউজিকই নয়, হেঁটেছেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার জফল গলতিয়ের ফ্যাশন শোতেও। ব্যবসা বা আয়ের বদলে নিজের প্যাশনই তাকে এনেছে এই বিনোদন দুনিয়ায়। কোচ বদলালেও ভাগ্য বদলায়নি ম্যানচেস্টার ইউনাইটেডের। হারের পাশাপাশি এবার দলের অন্যতম সেরা স্ট্রাইকার মার্কাস রাশফোর্ডের দল বদলের গুঞ্জনও সামনে আসছে। ১২ই ডিসেম্বর ইউরোপা কাপে ভিক্টোরিয়া প্লাজানের বিপক্ষ ম্যাচের পর থেকে আর দলের সুযোগ পাননি রাশফোর্ড। এরপর টানা ৪ ম্যাচে প্রথম একাদশ দূরে থাক, স্কোয়াডেও জায়গা হয়নি তার। এমনকি কখন সুযোগ পেতে পারেন তেমন কোনো ইঙ্গিতও দেননি ম্যানচেস্টার ইউনাইটেড কোচ রুবেন আমোরিম, যার ফলেই রাশফোর্ডের দল বদলের জল্পনা আরও জোরালো হচ্ছে। শোনা যাচ্ছে বার্সেলোনা নাকি তাকে দলে নেয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে। তবে শুধু বার্সাই নয়, টটেনহাম সহ আরও বেশ কিছু ক্লাবও নাকি আগ্রহ দেখিয়েছে। যদিও ফুটবলের শেষ কথা বলে কিছু হয় না, তাই শেষ পর্যন্ত রাশফোর্ড কোন দিকে যায় তা তো সময়ই বলবে। ক্রিকেটের ময়দানে ভারতের সামনে ঠাসা ক্রীড়াসূচি। ভারতীয় দলের সব খবর তো রয়েছে, সেই সঙ্গে রয়েছে বিশ্ব ও ঘরোয়া ক্রিকেটের যাবতীয় সব খবর। আর সেই নিয়েই আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা। চতুর্থ দিন বল হাতে শুরুটা ভালো করলেও মার্নাস লাবুশানের ইনিংসে অস্বস্তি রয়ে গেল ভারতীয় শিবিরে। ভারতের বিরুদ্ধে বড় রানের লিডের পথেই অস্ট্রেলিয়া। চতুর্থ দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ৯ উইকেটে ২২৮, কিন্তু লিড ৩৩৩ রানের। আর সেটাই ভারতের অস্বস্তি বাড়ানোর জন্য যথেষ্ট। পঞ্চম দিনের শুরুতেই অস্ট্রেলিয়াকে দ্রুত শেষ করার পরিকল্পনায় হয়তো এখন চলছে ভারতীয় সাজঘরে। দ্বিতীয় ইনিংসে বোলাররা ভালো পারফরমেন্স প্রদর্শন করেছেন। এবার ভারতের ব্যাটারদের পরীক্ষা। পঞ্চম দিন রোহিত বিরাটদের দিকেই যে সকলে তাকিয়ে তা বলাই বাহুল্য। আবার মেলবোর্নে রেকর্ড করলেন জসপ্রীত বুমরা। ট্রেভিস হেডের উইকেট তুলে নিয়ে ২০০টি টেস্ট উইকেটের মালিক হন ভারতের তারকা পেসার। তার গড় ২০-এরও কম। বুমরার গড় ১৯.৫৬। এমন পরিসংখ্যান এযাবৎ কোনো বোলারেরই নেই। কনস্টাসের রিভার্স কুপের বদলা বিষাক্ত ইনকাটার দিয়ে নিলেন জসপ্রীত বুমরা। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে কনস্টাস বুমরাকে রিভার্স কুপ মেরে ৪ ছক্কা হাঁকিয়েছিলেন, যা দেখে অবাক হয়ে গিয়েছিল ক্রিকেট বিশ্ব। দ্বিতীয় ইনিংসে বদলে গেল ছবিটা। বুমরার বিষাক্ত ইনকাটারে মিডল স্টাম্প উড়ে গেল কনস্টাসে। তারপরই গ্যালারির দিকে তাকিয়ে বুমরার দুর্দান্ত উদযাপন। কনস্টাসকে নকল করেন বুমরা। প্রথম ইনিংসে কনস্টাস করেছিলেন ৬০, দ্বিতীয় ইনিংসে মাত্র ৮ রানেই প্যাভিলিয়নে ফিরতে হলো তাকে। বক্সিং ডে টেস্টের চতুর্থ দিনে অধিনায়কের মেজাজে দেখা গেল বিরাট কোহলিকে। কখনো রোহিতের পাশে দাঁড়িয়ে ফিল্ডিং সাজাচ্ছেন, কখনো আবার রোহিতকে উপদেশ দিচ্ছেন। অস্ট্রেলিয়ার ব্যাটারদের রুখতে কিভাবে বল করতে হবে বোলারদের বোঝাচ্ছেন কোহলি। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার দুজন ব্যাটারকে স্লেজ করতেও দেখা গেল তাকে। রবিবার মেলবোর্নে গোটা দিন মাঠে খেলোয়াড়দের উজ্জীবিত করে গিয়েছেন ভারতীয় দলের এই প্রাক্তন অধিনায়ক। নিজের পারফরমেন্স দিয়ে সমালোচকদেরই জবাব দেওয়ার লক্ষ্যে ছিলেন নীতিশ রেড্ডি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১১৪ রানের ইনিংস খেলার পাশাপাশি দলকে খাদের কিনার থেকে টেনে তুলেছিলেন তিনি। চতুর্থ দিন ১১৪ রানেই থামে নীতিশ রেড্ডির ইনিংস। তাকে ঘিরে এই মুহূর্তে উচ্ছ্বসিত ভারতীয় ক্রিকেট মহল। এমন একটা ইনিংস খেলার পরই মুখ খুলেছেন এই তরুণ ক্রিকেটার। তিনি যখন ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন সেই সময় অনেকেই সমালোচনা করেছিলেন এই সিদ্ধান্তের। আইপিএল থেকে খেলা ক্রিকেটারের টেস্ট খেলার দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। সেই থেকেই জেদটা বেড়েছিল। অবশেষে সমালোচকদের বিরুদ্ধে নিজেকে প্রমাণ করতে পেরে আপ্লুত এই তরুণ ক্রিকেটার। একাধিক ক্যাচ ফসকালেন যশস্বী জয়সওয়াল, আর তাতেই মেজাজ হারালেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। উসমান খোয়াজা এবং মার্নাস লাবুশানের গুরুত্বপূর্ণ সময় ক্যাচ মিস করেছিলেন যশস্বী, আর তাতেই নিজের হতাশা লুকিয়ে রাখতে পারেননি ভারত অধিনায়ক। উসমান খোয়াজা যখন ২ রানে দাঁড়িয়ে সেই সময় তার ক্যাচ ফসকান যশস্বী। মার্নাস লাবুশানে যখন ৪৬ রান করেছেন সেই সময় তার ক্যাচ গালিতে ফসকান যশস্বী। সেই সময় মাঠে কার্যত তার উপর বিরক্ত হতে দেখা যায় রোহিত শর্মাকে। এই দুই ব্যাটারের হাত ধরেই পরবর্তীতে বড় রানের লক্ষ্যে পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়া। ফুটবল ক্রিকেট ছাড়াও রয়েছে অন্যান্য সব খেলার খবর, আর সেসব নিয়েই আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে।
বিশ্ব র্যাপিড দাবায় চ্যাম্পিয়ন হলেন ভারতীয় মহিলা গ্র্যান্ডমাস্টার কোনেরু হাম্পি। এবার নিয়ে দ্বিতীয়বার বিশ্ব র্যাপিড দাবায় চ্যাম্পিয়ন হলেন তিনি। টুর্নামেন্টের একেবারে শেষ রাউন্ডে আইরিন সুন্দরকে হারিয়ে খেতাব নিশ্চিত করেন। এর আগে 2019 সালে র্যাপিড দাবায় চ্যাম্পিয়ন হয়েছিলেন হাম্পি। 5 বছর পর ফের চ্যাম্পিয়ন হলেন তিনি। খেলার জগতে শোনা যায় নানা রকমের মন্তব্য, আর সেরা সেরা মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন। আমার সুযোগ পাওয়া নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছিলেন। তারা বলেছিলেন আইপিএলের তরুণ ক্রিকেটার এরকম বড় সিরিজে মোটেই পারফর্ম করতে পারবে না। আমি শুধু তাদের ভুল প্রমাণ করতে চেয়েছিলাম। সকলকে জানাতে চাই, ভারতীয় দলের জন্য 100% দিতে এসেছি আমি। এমন নয় যে সব ইনিংসেই পান্ত এরকম শট খেলে। এর আগে 2-3 বার ভালো বলেও আউট হয়েছে। অ্যাডিলেটে যেমন আক্রমণাত্মক শট খেলে আউট হননি, দ্বিতীয় ইনিংসে স্টার্কে যে বলটায় ও ক্যাচ আউট হলো সেটাও যথেষ্ট ভালো ছিল। ফলে সবাইকে আমি বলবো একটু শান্ত হন, সব সময় ও উইকেট ছুঁড়ে আসে না। সত্যি বলতে কি, রোহিতের এই প্রতিক্রিয়া আমার একদমই ভালো লাগেনি। আমি মানছিও আবেগপ্রবণ, অস্ট্রেলিয়ার উইকেটের জন্য মরিয়া হয়ে উঠেছিল। তবে তুমিই তো শান্ত ও স্থিতধী থাকার বার্তা দেবে। সময়ে অসময়ে তুমিই তো সতীর্থের পাশে থাকবে। ক্যাচ পড়লে সবারই খারাপ লাগে, যে ক্যাচ ফেলছে তার তো খারাপই লাগে, বাকিদেরও দেখতে ভালো লাগে না। আর মার্নাস লাবুসেনের মতো ব্যাটারের ক্যাচ যদি পড়ে তাহলে তো খারাপ লাগারই কথা। কিন্তু তাই বলে এমন প্রতিক্রিয়া প্রত্যাশিত নয় রোহিতের কাছ থেকে। 25শে ডিসেম্বর বড়দিন, 31শে ডিসেম্বর বর্ষ শেষ ও 1 জানুয়ারি নতুন বছরের শুরু। এই 3 দিন বন্ধ থাকবে প্যারালাল ঝলক। সকল দর্শককে আমাদের প্রীতি ও শুভেচ্ছা। খেলার দুনিয়ার যাবতীয় সব খবর সবার আগে জানতে চোখ রাখুন প্যারালাল ঝলকে। প্যারালাল ঝলক প্রতিদিন রাত 10টায়।